student, welcome to all of you in our official YouTube channel TET Academy. আমরা সকলেই জানি সামনেই আপার প্রাইমারি টেট পরীক্ষা। তোমাদের জানিয়ে রাখি সম্ভবত ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রবল। তাই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলছি যে খুব ভালোভাবে মন দিয়ে প্রত্যেকটা ক্লাস করো। আমাদের টেট একাডেমির প্রতিটি স্টুডেন্ট তো জানোই, কিন্তু যারা শুধু আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো কিন্তু আমাদের ব্যাচের সাথে যুক্ত নয়, আমি তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই টেট একাডেমির কিছু স্পেশালিটি আছে। যেমন তোমরা টেট এক্সামের প্রতিটি বিষয়, যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ, এই সব বিষয়গুলোর বিভিন্ন দক্ষ শিক্ষক বা শিক্ষিকা তোমাদের অনলাইন ক্লাস করাবেন। এছাড়াও পড়াশোনার সাথে সাথে নিজেদের প্রস্তুতি বিচার করার জন্য ছাত্রছাত্রীরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারবে। শুধু এটাই নয়, বিভিন্ন বছরের আপার প্রাইমারি টেট এক্সামের কোয়েশ্চেনের ডিটেলস অ্যানালাইসিসও করানো হয়। অর্থাৎ এই অল্প সময়ে সবচেয়ে ভালো গাইডেন্স নিয়ে পরীক্ষা দিতে হলে অবশ্যই জয়েন করো টেট একাডেমি। এছাড়াও টেট এক্সাম রিলেটেড সমস্ত আপডেটেড নিউজ সবার আগে পেতে জয়েন করতে হবে টেট একাডেমি। আমরা 24/7 আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাভেলেবেল আছি। সুতরাং আর দেরি না করে প্রত্যেক ইউটিউব ভিউয়ার্স আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ করার নম্বর 7003638826। স্ক্রিনের ওপরে তোমরা সকলেই নম্বরটা দেখতে পাচ্ছ। তারপরেও আর একবার রিপিট করছি, আমাদের কলিং প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার 7003638826। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা জয়েন করতে পারেন। এটা হলো আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচের বিবরণ। এছাড়াও তোমরা ডাউট সলভিং ক্লাস পেয়ে যাবে। এছাড়াও তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে। অলরেডি বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, তাই আর একদম দেরি না করে খুব স্বল্প মূল্যের বিনিময়ে জয়েন করো আপার প্রাইমারি গাইড ব্যাচ। আজ আমি 2015 সালের আপার প্রাইমারি কোয়েশ্চেন অ্যানালাইসিস করব জিওগ্রাফির ওপরে। সকলকে বলবো খুব ভালো করে আমাদের সাথে ক্লাসটা করার জন্য এবং খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য। আর দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা প্রধানত 2015 সালের ভূগোলের আপার প্রাইমারি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস। সুতরাং দেখে নাও 2015 সালে আপার প্রাইমারিতে ভূগোলে কী ধরনের প্রশ্ন এসেছিল বা 2025 সালেও সম্ভাব্য পরীক্ষার প্রশ্ন কীরকম হতে পারে। এই প্রশ্নগুলো দেখলে তোমাদের কিছুটা বেসিক আইডিয়া হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 1, কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত? অপশান নাম্বার এ একশৃঙ্গ গন্ডার, অপশান নাম্বার বি বাঘ, অপশান নাম্বার সি সিংহ, অপশান নাম্বার ডি গন্ডার। আচ্ছা, এখানে প্রশ্ন কি দিয়েছে? জলদাপাড়া। জলদাপাড়া কোথায় অবস্থান করছে? জলদাপাড়া পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি, এখানে আমরা কেউ কেউ ঘুরতেও গেছি, তাই না? আচ্ছা, জলদাপাড়া এখানে জিজ্ঞেস করেছে যে কিসের জন্য বিখ্যাত। জলদাপাড়া জাতীয় উদ্যানে কোন বিশেষ প্রাণীটা দেখা যায়? এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানে একটা বিরল প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। এটা পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, যেখানে এই একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণ করা হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটা হচ্ছে উত্তর। তো এটা বিরল প্রজাতি হওয়ায় এটাকে সংরক্ষণ করা হচ্ছে, সুতরাং সংরক্ষণের ফলাফল স্বরূপ এখানে কিন্তু গন্ডারের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, যা এই অঞ্চলের জন্য একটা বড় সাফল্য। তাহলে কোয়েশ্চেন নাম্বার এ এর উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ, একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার বি, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে বায়ু দূষণের কারণ। অপশান নাম্বার এ ধোঁয়া, অপশান নাম্বার বি বাসন মাজা, অপশান নাম্বার সি স্নান করা, অপশান নাম্বার ডি সারের প্রয়োগ। আচ্ছা, বায়ু দূষণের কারণ ছোট থেকেই এটা পড়ে আসছি।
বাসন মাজা, বাসন মাজার ফলে বায়ু দূষণ তো হয় না। স্নান করা, স্নান করলেও বায়ু দূষণ হয় না। সারের প্রয়োগ, সারের প্রয়োগেও কিন্তু অনেক বেশি বায়ু দূষণ হয় না। তো বায়ু দূষণের প্রধান কারণ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা কি বলতে পারি, যে জীবাশ্ম জ্বালানির দহন হতে পারে, শিল্প কার্যক্রম হতে পারে, যানবাহন থেকে নির্গত ধোঁয়া হতে পারে, এছাড়াও কৃষি ও বজ্র ব্যবস্থাপনার কিছু কিছু দিকের ফলে কিন্তু বায়ু দূষণ ঘটতে পারে। একটা জিনিস খেয়াল করো, আমি যে কারণগুলো এখানে বললাম প্রত্যেকটাই কিন্তু মনুষ্য সৃষ্ট কারণ। তাহলে কি প্রাকৃতিক কারণের ফলে বায়ু দূষণ হতে পারে না? অবশ্যই হতে পারে। প্রাকৃতিক কারণ কি কি হতে পারে? যেমন হতে পারে দাবানল, আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রভৃতির কারণে কিন্তু বায়ু দূষণ হতে পারে। সুতরাং এই 4টে অপশানের মধ্যে যদি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে হয়ে যাবে অবশ্যই অপশান নাম্বার এ। বায়ু দূষণের কারণ হচ্ছে ধোঁয়া। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, লবণাম্বু উদ্ভিদ দেখতে পাওয়া যায়। লবণাম্বু উদ্ভিদ আমরা প্রধানত কোথায় দেখতে পাই? পশ্চিমবঙ্গের মধ্যে, সাধারণত যদি বলতে যাই পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবন এলাকায় কিন্তু লবণাম্বু উদ্ভিদটা দেখা যায়। সুন্দরবনে আমরা মোটামুটি ঘুরতে যাই, তো লবণাম্বু উদ্ভিদ কিন্তু ওখানে গিয়ে আমরা দেখতে পাই। লবণাম্বু উদ্ভিদের অপর নাম কি, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তোমরা যারা আমার ক্লাস করছো তারা নোট ডাউন করে রাখতে পারো যে লবণাম্বু উদ্ভিদের অপর নাম হচ্ছে হ্যালোফাইট। ঠিক আছে, লবণাম্বু উদ্ভিদ কেমন উদ্ভিদ না, একটা লবণাক্ত পরিবেশে তাদের জন্ম হবে এবং সেখানেই তারা ওই পরিবেশের সাথে অভিযোজিত হয়ে তারা বেঁচে থাকবে। এই উদ্ভিদগুলো উপকূলীয় অঞ্চল, নোনা জলের জলাভূমি, এই রকম সব এরিয়াগুলোতে কিন্তু জন্মায়, যেখানে মাটিটা কিন্তু লবণাক্ত হতেই হবে, তবেই কিন্তু এরা বেঁচে থাকতে পারবে। এদের অভিযোজনটা এরকমই। লবণাক্ততা সহ্য করার জন্য এদের শ্বাসমূল, ঠেসমূল, এছাড়াও জরায়ুজ অঙ্কুরোদ্গম ইত্যাদি অভিযোজনগত বৈশিষ্ট্য কিন্তু দেখা যায়। তাহলে এখানে এই 4টে অপশানের মধ্যে বোঝাই যাচ্ছে কোনটা উত্তর হয়ে গেল। উত্তর হয়ে গেল অপশান এ, লবণাক্ত উদ্ভিদ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4, 600 মিটার উচ্চ ভূমিরূপ হলো অপশান নাম্বার এ মালভূমি, অপশান নাম্বার বি সমভূমি, অপশান নাম্বার সি পাহাড়, অপশান নাম্বার ডি পর্বত। আচ্ছা, পর্বত জানি অনেক উঁচু, তার নিচে হচ্ছে পাহাড়, তার নিচে হচ্ছে মালভূমি, আর একদম প্লেন ল্যান্ড হচ্ছে সমভূমি। তাহলে 600 মিটার উচ্চ, 600 মিটার উচ্চ মানে আমি বলতে পারি যে হতে পারে মালভূমি। তাহলে মালভূমিটা কি? মালভূমির হাইট যদি আমি বলতে চাই তাহলে সেটা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 300 থেকে 600 মিটার উচ্চতা বিশিষ্ট এক ধরনের ভূমি, যেটা কেমন দেখতে হয়, যেটার উপরিভাগটা প্রায় সমতল বা কিছুটা ঢেউ খেলানো বা তরঙ্গায়িত হতে পারে এবং তার চারপাশটা কিন্তু খাড়া ঢালযুক্ত, অর্থাৎ দেখতে অনেকটা টেবিলের মতো। সুতরাং এর জন্য মালভূমির অপর নাম হচ্ছে টেবিল ল্যান্ড। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টেবিল ল্যান্ড কাকে বলে, সেটা হচ্ছে মালভূমিকে বলে। ঠিক আছে, মালভূমিকে টেবিল ল্যান্ড এই কারণেই বলে কারণ এর উপরিভাগটা টেবিলের মতো সমতল এবং চারদিকটা খাড়া ঢালযুক্ত। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, ভূমিকম্প প্রবণ এলাকা জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি। আমরা বলতে পারি যে দুটো পাত যে অঞ্চলে রয়েছে, একদম পাতের কিনারা বরাবর অঞ্চল, সেই অঞ্চলটা কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল হতে পারে। সেটা অভিসারী পাত সীমানা হতে পারে, প্রতিসারী পাত সীমানা হতে পারে। এই ধরনের অঞ্চলগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভূমিকম্প প্রবণ হতে পারে। তো এখানে আমরা বলতে পারি এই 4টে অপশানের মধ্যে অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার, জাপান। জাপানে কিন্তু বারবার ভূমিকম্প কিন্তু হয়ে যায়। জাপানে 0 থেকে 7 মাত্রার স্কেলে 6- তীব্রতার ভূমিকম্পে ইয়াকুশিমা কেঁপে উঠেছিল। সাম্প্রতিক ভূমিকম্পের মধ্যে যদি বলতে যাই তাহলে বলতে পারি যে এই ভূমিকম্পটাই কিন্তু সবচেয়ে বড়। রবিবার ইয়াকুশিমার দুপার 5+ তীব্রতার ভূমিকম্প রেকর্ড করা হয়। এরপর সোমবার 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে জাপানি স্কেলে, যার তীব্রতা ছিল 5-। তো এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার আমি বলে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ খুব কঠিন নয় কিন্তু বিষয়গুলো, শুধু একটু পড়লেই কিন্তু খুব ভালোভাবে তোমরা পাস করে যাবে। আচ্ছা, পৃথিবীর কোয়েশ্চেন নাম্বার 6, পৃথিবীর পরিক্রমণ গতির ফল
অপশান নাম্বার এ ঋতু পরিবর্তন, অপশান নাম্বার বি দিনরাত্রির উদয়, অপশান নাম্বার সি বন্যার প্রাদুর্ভাব, অপশান নাম্বার ডি ভূমিকম্পের প্রাদুর্ভাব। আচ্ছা, আমি যদি বলি যে পৃথিবীর দুরকম গতি আছে, সেটা হচ্ছে একটা আহ্নিক গতি, একটা পরিক্রমণ গতি, বার্ষিক গতি। বার্ষিক গতির অপর নামটাই হচ্ছে পরিক্রমণ গতি। আহ্নিক গতির ফলে যেমন দিনরাত্রি হয়, সেরকম বার্ষিক বা পরিক্রমণ গতির ফলে কিন্তু ঋতু পরিবর্তন ঘটে থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই তো? তাহলে উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ। এবার ঋতু পরিবর্তন জিনিসটা কি? ঋতু পরিবর্তন বলতে একটি নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ায় বছরের বিভিন্ন সময়ে যে পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে ঋতু পরিবর্তন। এটা কিসের কারণে ঘটে থাকে? এটা প্রধানত পৃথিবীর কক্ষপথে ঘূর্ণন এবং তার অক্ষের হেলানো অবস্থার কারণে কিন্তু এটা ঘটে থাকে। আর যদি আমি অন্য কথায় বলতে যাই, যে পৃথিবী যদি সূর্যের চারিদিকে না ঘুরতো, ঠিক আছে, বা নিজের অক্ষের হেলানো অবস্থান যদি তার না হতো, তাহলে কিন্তু বা নিজের চারিদিকেও যদি না ঘুরতো, তাহলেও কিন্তু এই দিন রাত্রির পরিবর্তন, ঋতু পরিবর্তন, এগুলো কিন্তু কোনো কিছুই সম্ভব হতো না, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 7, প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে। এটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের অনেক কটা রেস আছে, তাদের উৎপত্তি আছে, সেখানকার একটা প্রশ্ন। সেটা হচ্ছে প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল আফ্রিকা মহাদেশে প্রায় 3 লক্ষ বছর আগে। 3 লক্ষ বছর আগে কিন্তু প্রথম আফ্রিকাতে শারীরবৃত্তীয়ভাবে আধুনিক মানুষের উদ্ভব হয়েছিল। তারপর ধীরে ধীরে তারা অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, কর্কটক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো ড্যাশ। কর্কটক্রান্তি রেখা পৃথিবীতে মোটামুটি যদি অক্ষরেখা বলি, দুটো গুরুত্বপূর্ণ অক্ষরেখা, 5টা গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে। সেটা হচ্ছে নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত। এগুলো কিন্তু 5টা গুরুত্বপূর্ণ অক্ষরেখা। তো এই তাদের মধ্যে একটা রেখা কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা যে অঞ্চলের ওপর দিয়ে গেছে, যদি প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তাহলে সেটার উত্তর হবে কিন্তু নদিয়া জেলা, ঠিক আছে। আরেকবার রিপিট করি, যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উপর দিয়ে গেছে। বিশেষ করে কৃষ্ণনগর শহরের খুব কাছ দিয়ে কিন্তু এই রেখাটা গেছে। একটি প্রতিবেদন অনুসারে এটি কৃষ্ণনগর শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থান করছে। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 8-এর উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, কৃষ্ণনগর। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9, হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো অপশান নাম্বার এ ভাঁজ পর্বত, অপশান নাম্বার বি স্তূপ পর্বত, অপশান নাম্বার সি আগ্নেয়গিরি, অপশান নাম্বার ডি অবশিষ্ট পর্বত। আচ্ছা, এখানে যে অপশানগুলো দিয়েছে এটা হচ্ছে পর্বতের শ্রেণীবিভাগ। প্রধান ধরনের পর্বত, বিভিন্ন ধরনের পর্বতের যে শ্রেণীবিভাগ, এই 4টে অপশান কিন্তু দিয়ে দিয়েছে। আর হিমালয় কিন্তু আমরা সবাই জানি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ ভাঁজ পর্বত। তাহলে ভাঁজ পর্বত জিনিসটা কি? ভাঁজ পর্বত হচ্ছে পৃথিবীর ভূত্বকের টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে গঠিত এক ধরনের পর্বত। এই সংঘর্ষের ফলে শিলাস্তরগুলি ভাঁজ খেয়ে ওপরে উঠে আসে এবং পর্বতমালার সৃষ্টি করে। আচ্ছা, ভাঁজ পর্বতের কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণ যদি আমি বলি, তাহলে আমি বলতে পারি যে হিমালয়, আল্পস, আন্দিজ পর্বতমালা প্রভৃতি। সুতরাং আগেরবারের পরীক্ষায় হিমালয় এসেছে, এবারের পরীক্ষায় অন্যান্য পর্বত আসতে পারবে। তো এগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় 1972 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার বি 1973 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার সি 1975 খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ডি কোনোটিই নয়। ব্যাঘ্র প্রকল্প মানে কি? প্রজেক্ট টাইগার। এটা ভারতে চালু হয়েছিল 1973 সালের 1 এপ্রিল। এই প্রকল্পটি বাঘের সংখ্যা হ্রাস পাওয়ায় তাদের সংরক্ষণের উদ্দেশ্যে শুরু করা হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছিল? এটি মূলত উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল।
এটি ভারত সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের একটি উদ্যোগ। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল ভারতে বাঘের সংখ্যা বৃদ্ধি করা এবং তাদের আবাসস্থল রক্ষা করা। সুতরাং এখানে কোয়েশ্চেন নাম্বার 10-এর অপশান হয়ে যাবে অপশান বি। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ডিটেল। আচ্ছা দেখো কোয়েশ্চেন নাম্বার 11, বায়ুর চাপমাপক যন্ত্র হলো অপশান নাম্বার এ ব্যারোমিটার, অপশান নাম্বার বি থার্মোমিটার, অপশান নাম্বার সি হাইগ্রোমিটার, অপশান নাম্বার ডি অ্যানিমোমিটার। আচ্ছা এখানে কি বলছে বায়ুর চাপ, বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ পরিমাপ করার যন্ত্র কিন্তু অনেকেই আমরা জানি ব্যারোমিটার। এটা কিন্তু খুব শক্ত কোনো প্রশ্ন নয়, ব্যারোমিটার। তাহলে আরেকটু প্রশ্ন আসতে পারে, বিজ্ঞানী টরিসেলি এই ব্যারোমিটারটা আবিষ্কার করেছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী টরিসেলি। ব্যারোমিটারটা আসলে কি? এই যন্ত্রের সাহায্যে বাতাসের চাপ নির্ণয় করা হয়। বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য এখনো পর্যন্ত ব্যারোমিটারের থেকে ভালো কোনো আর মেশিন তৈরি করা সম্ভব হয়নি। ব্যারোমিটার সব থেকে বেস্ট বায়ুমণ্ডলের চাপ মাপার একটা যন্ত্র। ঠিক আছে, বাতাসের চাপ কিন্তু আমরা জানি সবসময় সমান থাকে না, কখনো সেটা বেড়ে যায়, কখনো সেটা কমে। আমাদের খুব একটা কমন কথা জানি যে নিম্নচাপ হয়েছে সেই জন্য কিন্তু বৃষ্টি হচ্ছে। তো সেটা কিন্তু নিম্নচাপটা কিসের চাপ? অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন সেটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আর সেটা পরিমাপ কিসে করা হয়? সেটা পরিমাপ করা হয় ব্যারোমিটারের সাহায্যে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 12, নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ, ঘূর্ণবাত, পরিচলন, গুড়িবিড়ি। নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখা সেই অঞ্চল যেখানে কিন্তু সূর্য একদম সোজাসুজিভাবে লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষীয় অঞ্চল। সুতরাং লম্বভাবে কিরণ দেওয়ার ফলে এখানে কি হয় যে এখানে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হয় এবং প্রতিদিন বিকেল 4টের সময় কিন্তু বৃষ্টি হয়। তো পরিচলন বৃষ্টিপাত এই ধরনের বৃষ্টিপাত যেখানে সূর্যের তাপে পৃথিবীপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার কারণে কিন্তু ঘটে। গরম বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায় এবং উপরে উঠে শীতল হওয়ার পরে ঘনীভূত হয়ে মেঘ তৈরি হয়, যা পরে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। এই যে আমি বললাম যে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন কিন্তু মেঘ তৈরি হয়, প্রতিদিন কিন্তু বৃষ্টিপাত হয়। বিকেল 4টের সময় কিন্তু এই বৃষ্টিপাতটা হয়, এটাকে বলা হয় 4 o'clock রেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 12-এর অপশান হয়ে গেল, উত্তর হয়ে গেল অপশান সি। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 13, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীটি হলো অপশান নাম্বার এ মিসিসিপি, অপশান নাম্বার বি নীল, অপশান নাম্বার সি গঙ্গা, অপশান নাম্বার ডি ব্রহ্মপুত্র। আচ্ছা পৃথিবীর দীর্ঘতম নদ সেটা আমি যদি বলি উত্তর হবে অপশান নাম্বার সি, অপশান নাম্বার বি নীল নদ। নীল নদ, নীল নদ কোন মহাদেশের নদ? নীল নদ কিন্তু আফ্রিকা মহাদেশের নদ। এটি বিশ্বের দীর্ঘতম নদ। এর 2টি উপনদ রয়েছে, শ্বেত নীল নদ আর নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ হচ্ছে দীর্ঘতর। শ্বেত নীল নদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এই যে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 14, মহাবৃত্তটি হলো অপশান নাম্বার এ নিরক্ষরেখা, অপশান নাম্বার বি কর্কটক্রান্তি রেখা, অপশান নাম্বার সি মকরক্রান্তি রেখা, অপশান নাম্বার ডি মেরু রেখা। আচ্ছা মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে। নিরক্ষরেখার আরেকটা নাম কি? বিষুবরেখা। তো এই নিরক্ষরেখা বা বিষুবরেখা বা মহাবৃত্ত বা ইকুয়েটার ইংলিশে বলা হয়। এই যে প্রত্যেকটা রেখাই কিন্তু একটা রেখা, সেটা কি? পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে কল্পিত একটা রেখা। এটা পৃথিবীকে প্রধান দুটো গোলার্ধে ভাগ করতে পারে, সেটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। আর এই যে রেখা পৃথিবীর মাঝ বরাবর রেখা, সুতরাং এটা থেকে উত্তর মেরু থেকে পৃথিবীর মাঝখান পর্যন্ত যতটা জায়গা আছে, দক্ষিণ মেরু থেকেও পৃথিবীর মাঝখান পর্যন্ত ঠিক ততটাই, অর্থাৎ সমান দূরত্বে অবস্থিত। পৃথিবীর উত্তর মেরু থেকে এবং পৃথিবীর দক্ষিণ মেরু থেকে এটা কিন্তু সমান দূরত্বে অবস্থান করছে। তো কোয়েশ্চেন নাম্বার 14-এর অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ নিরক্ষরেখা।
আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15, দাদরা ও নগর হাভেলি হলো কেন্দ্রশাসিত অঞ্চল। অপশান নাম্বার বি রাজ্য, অপশান নাম্বার সি জেলা, অপশান নাম্বার ডি কোনোটিই নয়। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল মানে হচ্ছে ইউনিয়ন টেরিটরি। সেটা কি? সেটা এমন এক ধরনের প্রশাসনিক বিভাগ যা ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে ভারতের 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কি কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি। এই দমন ও দিউ ও দাদরা ও নগর হাভেলি এটা কিন্তু একটাই কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, 3টে গেল। অপশান নাম্বার এ, 1 নম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, 2 নম্বর হচ্ছে চণ্ডীগড়, 3 নম্বর হচ্ছে দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি, 4 নম্বর হচ্ছে দিল্লি, 5 নম্বর হচ্ছে জম্মু কাশ্মীর, 6 নম্বর লাদাখ, 7 নম্বর লাক্ষাদ্বীপ, 8 নম্বর পুদুচেরি। ঠিক আছে, এই 8টা হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রাজ্যগুলোর থেকে আলাদা। কেন না? এগুলো রাজ্য সরকার দ্বারা কিন্তু শাসিত হয় না। নামের মধ্যেই দেখো কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ কেন্দ্রের দ্বারা শাসিত হচ্ছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক বা লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে কিন্তু এই অঞ্চলগুলো শাসিত হয়। সেই জন্য একে বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, তো এখানে 15 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে গেল অপশান নাম্বার এ। দাদরা ও নগর হাভেলি যে নামটা বললাম আমি, সেটা হচ্ছে কি? কেন্দ্রশাসিত অঞ্চল। এই রকম প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস অ্যানালাইসিস কিন্তু একমাত্র এই ক্লাসেই তোমরা কিন্তু পেয়ে যাবে। সুতরাং তোমরা একেবারেই দেরি করো না, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাচটা জয়েন করে নাও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা, দেখো, ড্যাশ দক্ষিণ ভারতের নদী। নদীকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, আবার হচ্ছে পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এরকম কিন্তু ভাগ আছে নদীর মধ্যে, আমরা কিন্তু জানি। আচ্ছা, এখানে বলা হয়েছে ড্যাশ দক্ষিণ ভারতের নদী। দক্ষিণ ভারতের নদী এখানে অপশান নাম্বার এ দিয়েছে ব্রহ্মপুত্র, অপশান নাম্বার বি হচ্ছে গঙ্গা, অপশান নাম্বার সি হচ্ছে যমুনা এবং অপশান নাম্বার ডি হচ্ছে কৃষ্ণা। আচ্ছা, এখানে এই যে 4টে অপশান রয়েছে এর মধ্যে একমাত্র দক্ষিণ বাহিনী নদী হচ্ছে কিন্তু কৃষ্ণা। তো অপশান ডি হয়ে গেল রাইট আনসার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 17, রয়্যাল বেঙ্গল টাইগার আছে অপশান নাম্বার এ সুন্দরবনে, অপশান নাম্বার বি পশ্চিমঘাট পর্বতে, অপশান নাম্বার সি হিমালয় পর্বতে, অপশান নাম্বার ডি গরুমারা অরণ্যে। এটা কিন্তু খুবই ইজি, এটা তো তোমরা সবাই আশা করি যারা দেখছো তারা উত্তর জানোই, তারপরেও বলছি এটা হয়ে যাবে অপশান নাম্বার এ সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনেই খুব বিখ্যাত। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 18, নদীর উচ্চগতির মূল কাজ অপশান নাম্বার এ ক্ষয়সাধন, অপশান নাম্বার বি অবক্ষেপণ, অপশান নাম্বার সি বহন এবং অপশান নাম্বার ডি হচ্ছে নদী বাঁক তৈরি করা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 18, তো নদীর উচ্চগতি মানে কি? নদীর পার্বত্য প্রবাহ। ঠিক আছে, একদম নদী যেখান থেকে শুরু হচ্ছে সেই হচ্ছে নদীর উচ্চগতি। নদীর 3টে গতি দেখা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। উচ্চগতি দেখা যায় পার্বত্য অঞ্চলে, মধ্যগতি দেখা যায় মোটামুটি মালভূমি এবং সমভূমি অঞ্চলের মধ্যে এবং নিম্নগতি দেখা যায় একমাত্র মোহনা অঞ্চলে। ঠিক আছে, তো নদীর উচ্চগতির প্রধান কাজ কি বলা যেতে পারে? নদীর উচ্চগতির প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা বা ইরোশন। পার্বত্য প্রবাহের মধ্যে বললাম এই উচ্চগতিটা প্রধান দেখা যায়। তো পার্বত্য অঞ্চলে কি হবে? মানে পর্বতের ঢাল বরাবর নদী আসবে, তো এই পর্বতের ঢাল বরাবর নদীর ঢাল বেয়ে আসার জন্য নদীর ঢালটাও কি হবে? অনেকটা বেড়ে যাবে। সেই জন্য জলধারা কি অনেক প্রবল বেগে প্রবাহিত হবে এবং ওই অনেক প্রবল বেগে প্রবাহিত হওয়ার ফলে ভূমিভাগ কি হবে? ভূমিভাগ ক্ষয় করবে বেশি করে গভীর ভি আকৃতির উপত্যকা এবং গিরিখাত তৈরি করে। এছাড়াও নদী তার পথে আসা নুড়ি পাথর, বালি ইত্যাদি বহন করে নিয়ে যায়। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 18-এর অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, কারণ নদীর উচ্চগতির প্রধান কাজ হচ্ছে ক্ষয়সাধন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 19, ফোল্ডার হলো ড্যাশের পুনরুদ্ধারকৃত জমি। অপশান নাম্বার এ নেদারল্যান্ড, অপশান নাম্বার বি জার্মানি, অপশান নাম্বার সি অস্ট্রিয়া, অপশান নাম্বার ডি হচ্ছে স্কটল্যান্ড। 19। আচ্ছা, এখানে আমি বলতে পারি একমাত্র নেদারল্যান্ডে কিন্তু এই পোল্ডার ভূমি দেখা যায়। নেদারল্যান্ড কিন্তু পোল্ডার ল্যান্ডের জন্য বিখ্যাত।
তো অপশান হয়ে গেল এ। আচ্ছা, খনিজের সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায় অপশান নাম্বার এ ছোটনাগপুর মালভূমি অঞ্চল, অপশান নাম্বার বি সুন্দরবন অঞ্চল, অপশান নাম্বার সি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল এবং অপশান নাম্বার ডি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল। আচ্ছা, এখানে আমি বলি যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি আমরা মোটামুটি জানি দাক্ষিণাত্য মালভূমি, ছোটনাগপুর মালভূমি, এটা কিন্তু সবাই আমরা নাম শুনেছি। তো ছোটনাগপুর মালভূমি কি দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন একটা মালভূমি। এটা প্রধানত 5টা রাজ্য জুড়ে অবস্থান করছে। সেটা কি পূর্ব ভারতে অবস্থান করছে, এটা পূর্ব ভারতের 5টা রাজ্য জুড়ে। তো এই রাজ্যগুলো কি কি? রাজ্যগুলো হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ছত্তিশগড়। এই মালভূমির বেশিরভাগ অংশ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে। মালভূমিটা কোন কোন শিলা দ্বারা গঠিত, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্নই আসে। তো সুতরাং তোমরা নোট ডাউন করতে পারো যে ছোটনাগপুর মালভূমিটা প্রধানত গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার এ। ঠিক আছে, তো আশা করি কারোর কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। এবার আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হলো অপশান নাম্বার এ 12 নটিক্যাল মাইল, অপশান নাম্বার বি 13 নটিক্যাল মাইল, অপশান নাম্বার সি 15 নটিক্যাল মাইল, অপশান নাম্বার ডি কোনোটিই নয়। আচ্ছা, এখানে দেখো ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন বলেছে। তো আমি যদি ভারতের উপকূল রেখা বলি, ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য হচ্ছে 7517 কিলোমিটার। এর মধ্যে মূল ভূখণ্ডের উপকূল রেখা কত? 5423 কিলোমিটার এবং আন্দামান ও নিকোবর ও লাক্ষাদ্বীপের উপকূল রেখা কতটা? প্রায় 2094 কিলোমিটার। ভারতের আঞ্চলিক জল সমুদ্রের মধ্যে 12 নটিক্যাল মাইল হচ্ছে প্রায় 22.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উইকিপিডিয়া অনুসারে। এছাড়াও ভারতের যে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজেড রয়েছে সেটাও উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 21-এর উত্তর পেয়েই গেলাম আমরা, সেটা হচ্ছে অপশান নাম্বার এ 12 নটিক্যাল মাইল। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 22, কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয় অপশান নাম্বার এ কার্পাস চাষের জন্য, অপশান নাম্বার বি ধান চাষের জন্য, অপশান নাম্বার সি গম চাষের জন্য, অপশান নাম্বার ডি আখ চাষের জন্য। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকা যদি আমি বলতে চাই এর অপর নাম হচ্ছে রেগুর মাটি বা ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল কেন? কারণ এর কালারটা পুরো ব্ল্যাক। ঠিক আছে, এটার অপর নাম হচ্ছে রেগুর মাটি। এটা তুলা বা কার্পাস চাষের জন্য কিন্তু খুবই উপযোগী। এছাড়াও এই মাটিতে কি কি চাষ করা যায়? এটাতে আখ চাষ করা যায়, জোয়ার, তামাক, গম, তৈলবীজ জাতীয় ফসলের জন্য কিন্তু উপযুক্ত। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি কোথায় দেখা যায়? সেটা সাধারণত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং গোদাবরী ও কৃষ্ণা নদীর উপত্যকা অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। এই মাটি কালো রঙের হয়ে থাকে এবং এতে কাদামাটি ও লাভা পাথরের উপাদান থাকে। এতে কি কি উপাদান থাকতে পারে? এতে লৌহ, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম থাকে, কিন্তু এই মাটিতে নাইট্রোজেনের অভাব দেখা যায়। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 22-এর অ্যান্সার হয়ে গেল কার্পাস চাষের জন্য অপশান নাম্বার এ। আচ্ছা, 23 হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফল। অপশান নাম্বার এ তাপমাত্রার বৈপরীত্য, অপশান নাম্বার বি বিশ্ব উষ্ণায়ন, অপশান নাম্বার সি শিল্প দূষণ, অপশান নাম্বার ডি বন্যা। আচ্ছা, দেখো গ্রিন হাউস এফেক্টটা কি? আমরা মোটামুটি অনেকেই নামটা শুনেছি। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের তাপকে আটকে রাখে। ফলে কি হবে? পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পায়। আচ্ছা, গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের এফেক্ট। তো গ্রিন হাউস গ্যাসগুলো কি, সেটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এগুলো মেনলি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। তো এই গ্যাসগুলো কি করে? সূর্যের আলোতে পৃথিবীর পৃষ্ঠকে উত্তপ্ত করে এবং সেই তাপকে পুনরায় মহাকাশে যেতে বাধা দেয়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকে।
আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 23 এর অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার বি, বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 24, কোয়েশ্চেন নাম্বার 24 হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্র। অপশন নাম্বার এ হচ্ছে থার্মোমিটার, অপশন নাম্বার বি হচ্ছে ব্যারোমিটার, অপশন নাম্বার সি হচ্ছে অ্যানিমোমিটার, অপশন নাম্বার ডি হচ্ছে সিসমোগ্রাফ। আচ্ছা, দেখো তাপমাত্রা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা সবাই ব্যবহার করি থার্মোমিটার। থার্মোমিটার বিভিন্ন ধরনের আছে, যেমন পারদ থার্মোমিটার হতে পারে, ডিজিটাল থার্মোমিটার হতে পারে প্রভৃতি। থার্মোমিটার সাধারণত তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার এ, থার্মোমিটার। আচ্ছা, মহাবিষুবয়ের দিনটি হলো, কোয়েশ্চেন নাম্বার 26, মহাবিষুবয়ের দিনটি হলো অপশন নাম্বার এ 21শে মার্চ, অপশন নাম্বার বি 22শে ডিসেম্বর, অপশন নাম্বার সি 21শে জুন, অপশন নাম্বার ডি 23শে সেপ্টেম্বর। আচ্ছা, মহাবিষুবর দিন হতে পারে এখানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার, 21শে মার্চ। আচ্ছা, মহাবিষুবর এই যে দিনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মহাবিষুব, জলবিষুব, এরকম কিছু কিছু দিন আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়াও অপসুর, অনুসুর, এই ডেটগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যারা পরীক্ষা দেবে তারা কিন্তু অবশ্যই এগুলো কিন্তু খুব ভালোভাবে স্টাডি করবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 27, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। অপশান নাম্বার এ বাংলাদেশ, অপশান নাম্বার বি চেরাপুঞ্জি, অপশান নাম্বার সি শিলং, অপশান নাম্বার ডি হচ্ছে মৌসিনরাম। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 27, এখানে আমি জানি যে অপশান নাম্বার ডি হয়ে যাবে মৌসিনরাম অ্যান্সার। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যদি কোন রাজ্যে হয় তাহলে উত্তর হবে মেঘালয়, আর মেঘালয় রাজ্যের মধ্যে কোন অঞ্চলে যদি বলে তাহলে হয়ে যাবে মৌসিনরাম। মৌসিনরাম হচ্ছে সঠিক উত্তর। এখানে কত বৃষ্টিপাত হয়? এখানে বছরে প্রায় 11,872 মিলিমিটার বা 467.4 ইঞ্চি বৃষ্টিপাত হয়, যেটা বিশ্বের যে কোনো স্থানের চেয়ে অনেক পরিমাণে বেশি। তো এই মৌসিনরাম তার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণের জন্য কিন্তু গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডও করেছে। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 28। আচ্ছা, আগ্নেয় শিলার উদাহরণ হলো অপশান নাম্বার এ ব্যাসল্ট, অপশান নাম্বার বি বেলে পাথর, অপশান নাম্বার সি মার্বেল, অপশান নাম্বার ডি স্লেট। আচ্ছা, আগ্নেয় শিলা সম্বন্ধে কিছু বলি। আগ্নেয় শিলার অপর নাম হচ্ছে আদি শিলা বা এটাকে বহির্জাত শিলাও বলা হয়। আচ্ছা, আগ্নেয় শিলা সেটা হচ্ছে ইগনিয়াস যে শব্দ, ইগনিয়াস শব্দটা থেকে এসেছে। এটা ল্যাটিন শব্দ ইগিস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আগুনের শব্দ। আগ্নেয় শিলার নাম রাখা হয়েছে আগুনের দেবতা ভলক্যানোর নামে। অভ্যন্তরীণ শিলাগুলোকে প্লেট টেকটনিক শিলাও বলা হয়, যার নামকরণ করা হয় আন্ডারওয়ার্ল্ডের রোমান দেবতা প্লুটো নামে। আগ্নেয় শিলার কয়েকটি উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসাল্ট, রায়োলাইট, গ্র্যাবো এবং ডায়োরাইট। আগ্নেয় শিলা বা বহির্জাত শিলা নামেও পরিচিত পৃথিবীর ভূত্বকের মধ্যে ম্যাগমা বা লাভা ঠান্ডা হয়ে জমাট বাঁধার ফলে গঠিত হয়। আশা করি তোমাদের আজকের ক্লাস খুব ভালো লাগলো। তোমাদের উত্তরও এখানে প্রোভাইড করা হয়েছে, তোমরা এখান থেকে উত্তরগুলো দেখেও নিতে পারো। আর খুব তাড়াতাড়ি আরও ভালো ভালো ক্লাসে পাওয়ার জন্য এবং খুব সুন্দরভাবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিসের সাথে প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল গাইডেন্স পাওয়ার জন্য আমাদের ব্যাচ অবশ্যই জয়েন করো। থ্যাংক ইউ।